দখলে বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল, সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। করোনার টিকা প্রয়োগের প্রস্তুতিতে সরকার, এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৪২,০০০ কর্মীকে। পিকে হালদারের দুর্নীতিতে জড়িত ৬২ জনকে চিহ্নিত করেছে দুদক, ১,০৫৭ কোটি টাকা জব্দ। সাজেক ভ্যালিতে অপরিকল্পিত হোটেল রিসোর্ট, নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অবৈধ দখলের কবলে প্রায় বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল। খালের ওপরে নির্মিত সড়কের নিচে পানি নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে, ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অবৈধ দখলে থাকা জায়গাগুলো মুক্ত করে পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে শিগগিরই ধোলাই খাল উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে পাওয়া ১৮৭০ সালের ধোলাইখালের চিত্র এটি। ফরাজগঞ্জ ও গ্যান্ডারিয়াকে বিভক্ত করা এ খালটি বাবুবাজার থেকে জিন্দাবাহার, গোয়ালনগর, নবাবপুর, নারিন্দা ও লোহারপুল হয়ে মিশেছিল বুড়িগঙ্গায়। কালের পরিক্রমায় এটি হারিয়েছে নান্দনিক রূপ। খালের বেশিরভাগ স্থানেই নির্মিত হয়েছে সড়ক। যেটুকু অবশিষ্ট আছে তা পুরান ঢাকার লোহারপুল থেকে ফরাজগঞ্জ স্লুইস গেট হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। কাগজপত্রে প্রায় ১০০ ফুটের বেশি প্রশস্ত ধোলাই খাল বাস্তবে টিকে আছে মাত্র ২৫ থেকে ৩০ ফুট। অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও বাড়িঘর। খুবই সংকীর্ণ হয়ে গেছে। এটা খালটা বড় ছিল, দুপাশে অবৈধভাবে বাড়িঘর তুলছে, অবৈধভাবে জায়গা দখল করে নিয়ে আসছে। এখন যদি সরকার বলে আমার ছাইরা দিতে, তাহলে আমি ছাইরা দিব, আর সরকার যখন নিচ্ছে না তখন আমি ওখানে দখলে আসছি। এলাকাবাসীর প্রতিনিয়ত ময়লা ফেলার কারণে খালের পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানীয় হয়ে উঠেছে নোংরা ও দুর্গন্ধময়, ফলে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি। কে ফেলে দিয়েছে? আমি না একজন ফেলে তো বলা অবশ্য বলায় আমার যদি সচেতন না ওই ঢাকা সিটি কর্পোরেশন কেন কেউ পারবে না এটা রক্ষা করতে। আমরা চাই যে খালটার এটা পানিটা স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, আমাদের পরিবেশটা সুন্দর হোক। স্থানীয় কাউন্সিলর জানালেন, খালটিকে নান্দনিক রূপ দিতে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এখন কিন্তু অবৈধ দখল ছেড়ে দিতে হবে। এটাই এই নগরে বসবাস যারা করেন তারা নিজের সীমানার মধ্যে থাকবেন, সীমানার বাইরে দখল করে নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর করে রাখবেন, সেটা তো হতে পারে না। নাগরিকের অসুবিধা করে আপনি তো, সুতরাং দখল উচ্ছেদ হবে। ধোলাইখালের উপর নির্মিত রাস্তার তলদেশের নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অকেজো হয়ে পড়েছে, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শিগগিরই ধোলাইখাল সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য যে আমরা শুধুমাত্র ৩টা খাল আর 2টা কালভার্ট ধরেছি, এটাতেই কিন্তু আমরা এই সময়সীমাটা মধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করবো এবং একটা সহনশীল পর্যায়ে আনবো, এবং তৎপরবর্তীতে এই ব্যাপারে একটা নির্দেশনা আসবে, অদূর ভবিষ্যতেই আসবে। বক্স কালভার্টের মাধ্যমে পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকার ড্রেন সংযুক্ত হয়। ধোলাইখাল ভরে উঠেছে সোয়ারেজ সহ নানা বর্জ্যে। দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান এলাকাবাসীর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৬ জানুয়ারির মধ্যে আসছে করোনা টিকার প্রথম ডোজ। সাংবাদিক, সেনা, পুলিশ ও পরিবহন শ্রমিক সহ ডাক্তার, নার্স, টেকনোলজিস্টের মতো প্রথম সারির করোনা যোদ্ধারা আগে টিকা পাবেন। ১৮ বছরের কম বয়সী যারা শারীরিকভাবে খুব অসুস্থ তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না। বৃহস্পতিবার এক জরুরি সভা শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নেতৃত্বে 2টি আলাদা তদারকি সেল গঠন করা হয়েছে। সারা দেশে সুষ্ঠুভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে সচিবালয়ে বসে প্রস্তুতি সভা। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাতীয় কমিটি তিনি জানান, করোনা টিকা দেওয়ার জন্য 6 জন করে 7,000 টিমের 42,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি টিম প্রতিদিন 100 থেকে 150 মানুষের দেহে টিকা প্রয়োগ করতে পারবে। প্রতি জেলায় 7 লাখের অধিক এবং প্রতিটি উপজেলায় 2 লক্ষাধিক ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। 7,000-এর অধিক টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে 6 জন করে থাকবেন যারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন, এবং আমরা এটা হিসাব নিয়েছি যে প্রত্যেক দিন একটা টিম 100 থেকে 150 লোকরে ভ্যাকসিন দিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের টিকা পেলে প্রায় 5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজার কোম্পানির 8 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এতে 4 লাখ মানুষ ভ্যাকসিন পাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বেসরকারি খাতে ভ্যাকসিন আনতে নীতিমালা তৈরি হচ্ছে। এতে আমদানি প্রক্রিয়া, মূল্য, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ সবকিছু ঠিক করে দেওয়া হবে। প্রাইভেট সেক্টরও ভ্যাকসিন দিতে পারবে, এনে দিতে পারবে। সেই বিষয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে এবং সেই নীতিমালার মধ্যে সবকিছু থাকবে যে তারা কিভাবে দিবে, কিভাবে হিসাব রাখবে এবং কি দামে দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভালো করায় বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দেওয়া হয়েছে। এতে করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সক্ষমতার কথা তুলে ধরে প্রশংসা করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডায়াবেটিক রোগীরা করোনায় আক্রান্ত হলে জটিলতা ও মৃত্যু হার বেশি। এর মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ইনসুলিন নেওয়া রোগীর অবস্থা গুরুতর হয়। চট্টগ্রামের 2টি হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগী নিয়ে 10 গবেষকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। ঢাকার পরেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু চট্টগ্রামে। গেল বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি 168 করোনা রোগীর উপর গবেষণায় দেখা যায় 52.4% ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগের বয়স 51 বছরের বেশি এবং 84% পুরুষ। এদের 71 ভাগই শহরের বাসিন্দা। করোনায় আক্রান্ত ডায়াবেটিস রোগীদের মধ্যে 53.4% উচ্চ রক্তচাপ ছিল। এছাড়া 17% হৃদরোগে, 7.9% শ্বাসকষ্টে এবং 3.4% রোগী ভুগছিলেন কিডনি সমস্যায়। আমরা যেটা দেখেছি যে ডায়াবেটিকের সাথে যদি হাইপারটেনশন অথবা হার্ট ডিজিজ অথবা অ্যাজমা এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা থাকে, সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা তুলনামূলকভাবে একটু বেশি। বয়স অনুপাতে যদি ধরেন তাহলে 50 থেকে 70 ইয়ার্সের যে পেশেন্টগুলো আছে ওইসব পেশেন্টই বেশি ভর্তি হয়েছে এবং ওইসব পেশেন্টেরই মৃত্যুর হারটা সবচেয়ে বেশি ছিল। আইসিইউতে ভর্তি ডায়াবেটিস রোগীদের মৃত্যুহারও বেশি। ডায়াবেটিস নেই এমন রোগীদের মধ্যে মৃত্যুহার 52.5% হলেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তা 60.2%। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত ও ইনসুলিন নিতে হয় এমন রোগীদের ঝুঁকিও সবচেয়ে বেশি। একজন ডায়াবেটিক পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস এমনিতেই কিন্তু পেশেন্ট রক্তনালী জমাট বাঁধার একটা প্রবণতা থাকে। সেই সাথে যদি সে কোভিডে আক্রান্ত হয় তাহলে তার এই জমাট বাঁধার প্রবণতা আরো অনেক বেশি গুণে বেড়ে যায়। সেই জন্য একজন ডায়াবেটিক পেশেন্ট করোনায় আক্রান্ত হলে তার ঝুঁকিটা বেশি থাকে। কোভিডে আক্রান্ত হলে যদি ডায়াবেটিস বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে ওই অতিরিক্ত ব্লাড সুগার বেড়ে যাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য। 4 মাসে আইসিইউতে ভর্তি ওই 168 রোগীর মধ্যে 159 জনকে অক্সিজেন দিতে হয়েছে। তাদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ড্রাগে ভালো ফল মিলেছে বলে গবেষণায় উঠে এসেছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের হার নেমেছে 5-এর নিচে। করোনায় মারা গেছে আরো 16 জন, এর মধ্যে পুরুষ 11 জন এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,849 জনের। সারা দেশে 199টি ল্যাবে 24 ঘন্টায় 16,608 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 813 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.9%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,25,723 জনে। সুস্থ হয়েছেন আরও 883 জন। এ নিয়ে মোট সুস্থ 4,70,405 জন।
পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্ট ৬২ ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে তাদের ১,০৫৭ কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার পিকে হালদারের সংশ্লিষ্টতায় আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের অনুসন্ধানে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় ৬২ জনের সংশ্লিষ্টতা পেয়েছে, যাদের মধ্যে রয়েছে পিকের আত্মীয় ও সহকর্মী, যাদের প্রায় ৩০টি ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। ৬২ জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা ১,০৫৭ কোটি ৮০ লক্ষ টাকা ফ্রিজ করেছি। এদিকে বৃহস্পতিবার পিপলস লিজিং এর ব্যবস্থাপনা পরিচালক সামি হুদা সহ প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে গণমাধ্যমের সামনে তারা পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। কম্প্রিহেনসিভ অডিটই কিন্তু আসছে ১৭৫৫ কোটি টাকার আর্থিক ঘাটতি আছে, মানে আপনার প্রভিশন ঘাটতি আছে। এছাড়া আমাদের বোর্ডে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু অবজারভার থাকতেন। প্রথমে ছিলেন আমজাদ সাহেব, বাংলাদেশ ব্যাংকের জিএম, এবং এর পরে আহমেদ আলী সাহেব। আমাদের বোর্ডে অবজারভার ছাড়া কিন্তু কোনো বোর্ডে কোনো প্রপোজাল অ্যাপ্রুভ হওয়ার কোনো সুযোগ নাই। পলাতক পিকে হালদার ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যাদের মধ্যে অবন্তিকা বড়াল ও শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। পিকে হালদারকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ভাতা ঠিকমতো গ্রহীতার হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি বিতরণ নিয়ে এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় ভাতা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। নতুনভাবে সাজাতে চেয়েছিলেন। এখন থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি পাঠানো হবে মোবাইলের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্থতাকারী নয়, সরাসরি গ্রহীতা যেন সেবা পান সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে ভাতা গ্রহণকারীরা যেন শুধু ভাতার উপর নির্ভরশীল না হয়ে কাজ করতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্তেও মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দরিদ্রদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর করে দেয়া হচ্ছে। এ কাজে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। শুধু সরকার একা না, যারা যেখানে আছেন তাদেরও নিজ নিজ কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে আপনার যার যার এলাকা, সে এলাকার আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে। খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, আর যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরাও করে দেবেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ ঘর ছাড়া থাকবে না, কারো ঘর অন্ধকার থাকবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। এছাড়া বিশেষ এই ক্ষণে দেশে ১ কোটির বেশি গাছ লাগানোরও কাজ চলছে। উদ্বোধন কার্যক্রমের শুরুতে পরে প্রধানমন্ত্রী ঢাকা, চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা থেকে ভিডিও কনফারেন্সে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোটে অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার সকালে বসুরহাট রূপালী চত্বর এক পথসভায় এ হুমকি দেন তিনি। কাদের মির্জা বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কোনো প্রকার অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের ভোট শেষে ফিরে যেতে দেওয়া হবে না। হাত পা ভেঙে রূপালী চত্বরে ঝুলিয়ে রাখা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বেশিরভাগ বিএনপি জামাতের সমর্থক। তাদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো প্রশ্ন তোলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। এছাড়া বসুরহাটে ভোট বানচালের জন্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোন সুযোগ থাকবে না। স্পষ্ট বলে দিচ্ছি, মারিয়ালামুনি না ঠ্যাঙ্গের নিচে দি বাঙ্গি সুরি লটকাই থুমু এই রূপালী চত্বরে লটকানি হবে। কেউ ছিলেন চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বা শিক্ষক বা বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী। একসময় জঙ্গিবাদে জড়িয়ে পার করেছেন 2 থেকে 11 বছর। র্যাবের উদ্যোগে 2 থেকে 6 মাসের কাউন্সিলিংয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন জেএমবি ও আনসার আল ইসলামের এমন 9 জঙ্গি। তাদের প্রত্যেককে অনুদান তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একজনের বয়স 3, আরেকজনের 6। ছোট্ট 2 শিশু যেন বন্দি জীবন থেকে এসেছে মুক্ত জীবনে। তাদের বাবা সিলেটের প্রকৌশলী শাওন মুনতাহা ইবনে শওকত আর মা ডাক্তার নুসরাত আলী জুহি 2011 সালে ধর্মের ভুল ব্যাখ্যায় জড়িয়ে পড়েন জঙ্গিবাদে। র্যাবের উদ্যোগে 9 বছর পর তারা ফিরলেন স্বাভাবিক জীবনে। সবসময় নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে থাকি। একটা সময় এসে আমি আমার ভুল বুঝতে পারি এবং বুঝতে পারি যে আমি আসলে ধর্মীয় অপব্যাখ্যার শিকার। কুমিল্লার আবিদা জান্নাত আসমা 2018 সালে এসএসসি পরীক্ষা দেন। ভাইয়ের বন্ধুর সঙ্গে প্রেম করে বিয়ে। স্বামী ছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। একসময় জড়িয়ে যান নিজেও, চলে যান চীনে। 6 মাস পর দেশে ফিরে শুরু করেন জঙ্গি কার্যক্রম। তবে পরিবার জানতো আছেন চীনেই। র্যাবের মাধ্যমে নিজে স্বাভাবিক জীবনে ফিরলেও স্বামী এখনো পলাতক। আমাদের যেন নিজের একটা জাজমেন্ট থাকে, আমরা যেন নিজেরা জাজ করতে পারি, অন্যদের কথা যেন আমরা অন্ধভাবে বিশ্বাস না করি। হাজবেন্ডকে ওই ভুল পথ থেকে ফিরে আসার জন্য আহ্বান করছি। জেএমবি ও আনসার আল ইসলামের এমন 9 জঙ্গিকে প্রথমে খুঁজে বের করেন র্যাবের গোয়েন্দারা। এরপর বিভিন্নভাবে ডিরেডিকালাইজেশন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয় জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এদের পরিবারের কাছে ফিরিয়ে দেন, স্বাবলম্বী করে তুলতে দেন অনুদান। দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন অভিভাবকেরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এ ধারা অব্যাহত থাকবে। তাদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত রাখার জন্য আগে সবাইকে অনুরোধ রাখছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই জন্যই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বলেন, 9 জন স্বাভাবিক জীবনে ফিরলেও পরিবারের কাছে যেতে পারবেন 8 জন। পেশায় শিক্ষক আব্দুর রহমান সোহেলের নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বাংলাদেশের কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না, তাই আমরা আহ্বান জানাবো এদেরকে অনুসরণ করে নিঃশর্তে যারা পলাতক আছেন আপনারা আত্মসমর্পণ করুন। জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান তাদের আত্মসমর্পণের আহ্বান জানান। বলেন, যতবার উৎপাতের চেষ্টা হবে ততবারই প্রতিহত করা হবে। যারা যে সোসাইটিতে বসবাস করবেন সেই সোসাইটির সবাই তাদেরকে এই মূলধারায় অ্যাবজর্ব করার জন্য, মূলধারার মধ্যে মিশে যাওয়ার জন্য প্রত্যেককে এদেরকে সমর্থন করতে হবে। 2020 সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন 350 জঙ্গি, আর স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জন। 2017 সালে আত্মসমর্পণ করেছিলেন আরো 7 জন। সহিংসতার কোনো যাত্রা কিন্তু আনন্দদায়ক না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা প্রতিশ্রুতি দিয়ে করছেন ভোট প্রার্থনা। এবার সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। তাই আগামী সোমবার থেকে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করবে নির্বাচন কমিশন। চট্টগ্রাম নগরীর অলিতে গলিতে ঝুলছে পোস্টার। 27 জানুয়ারির নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কাউন্সিলর থেকে মেয়র প্রার্থী সকলেই হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম নগরীর এই চিত্র এখন প্রতিদিনের।
মেয়র পদে এবার 7 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। গেলবারের নির্বাচনে জলবদ্ধতা নিরসন মেয়র প্রার্থীদের প্রধান প্রতিশ্রুতি থাকলেও এবার বলছেন সন্ত্রাসমুক্ত নগরী, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা। কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব, যার ফলে এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে ওখানে কাজ শেখানোর মাধ্যমে, তাদেরকে কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করার মাধ্যমে তাদেরকে গড়ে তুলব। আগামীতে চট্টগ্রামকে একটি সুন্দর পরিকল্পিত হাইটেক, স্মার্ট, হেলদি সিটি এবং একটি পর্যটন সমৃদ্ধ একটি শহর গড়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। 41টি ওয়ার্ডে এবার কাউন্সিলর প্রার্থী রয়েছে 229 জন। ওয়ার্ডের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের কাছে টানতে চালাচ্ছেন প্রচারণা। প্রতিটি পাড়ায় মহল্লায় নিজে পা রেখে আমি কাজ করেছি। প্রতিটি পাড়া মহল্লার সাথে, পরিবারের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। ভোট কেন্দ্রে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাদের তালিকা চূড়ান্ত হবে শনিবার। সব কেন্দ্রে ইভিএম এ ভোট দিতে আগামী সোমবার থেকে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। 16 তারিখের মধ্যে তালিকা চূড়ান্ত করে 18 তারিখ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব। আচরণবিধি প্রতিপালন করে যাতে তারা প্রচার প্রচারণা করে এবং সাথে সাথে স্বাস্থ্যবিধির প্রতিও যাতে তারা সচেতন থাকে, সে বিষয়গুলো তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবার ভোটার রয়েছে প্রায় 20 লাখ। এর মধ্যে প্রায় 10 লাখ পুরুষ এবং নারী রয়েছেন 9,46,000। 735টি কেন্দ্রের 4,886টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু পার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা। 14টি বেইলি সেতুর সবকটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সড়ক বিভাগ। তবে এখনও নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সম্প্রতি কুতুবছড়ি সেতু ভেঙে পড়া আতঙ্কিত যাতায়াতকারীরা। 80-র দশকে রাঙামাটিতে নির্মাণ করা হয় 14টি বেইলি সেতু। কয়েক যুগ ধরে সেতুগুলো নাজুক অবস্থায় রয়েছে। বেইলি সেতুর কোনটির পাটাতনের স্ক্রু খুলে গেছে, কোনটির আবার পাটাতন ক্ষয় হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সেতু পার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, এমনকি ঘটছে নিহতের ঘটনাও। এছাড়া সেতুগুলোতে ধারণ ক্ষমতা 10 টন হলেও অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করছে। ব্রিজ এগুলি তো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এটা যখন বড় গাড়ি ওঠে এই সাইডে দেখা গেছে চাক্কা দুইটা এই সাইড উঠছে, ওই সাইডে একবার ডাউন হয়ে যায়। বড় গাড়ির জন্য যে ব্যবস্থাপনা আছে, কিন্তু সেই তুলনায় মাঝখানের যে স্ল্যাবগুলো আছে ওগুলো একদম পিচ্ছিল হওয়ায় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে বর্ষাকালে। সেতু ঝুঁকিপূর্ণ হলেও সাইনবোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভারী যানবাহন। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু চিহ্নিত করে গার্ডার সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এই জায়গাটায় যে নতুন ব্রিজটি হবে সেটি হচ্ছে 81 মিটার দৈর্ঘ্যের ব্রিজ। তো আমরা আশা করছি যে এই প্রকল্পটি খুব দ্রুতই পাশ হয়ে যাবে এবং তারপরেই আসলে সবগুলো ব্রিজই গার্ডার ব্রিজে রূপান্তরিত হবে। গত মঙ্গলবার পাথর বোঝাই একটি ট্রাক কুতুবছড়ি বেইলি সেতু পার হতে গিয়ে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে কয়েক হাজার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এখন রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, মঙ্গলবার যে বেইলি সেতুটি ভেঙে গেল, যে ট্রাক ভর্তি যে পাথর ভর্তি যে ট্রাকটি কুতুবছড়িতে ভেঙে গিয়েছিল, সেই সেতুর মেরামতের অগ্রগতি কতদূর এবং সেখানকার সর্বশেষ অবস্থান আমাদের সাথে জানাবেন। জি, আমি কাজের অগ্রগতি যদি বলি, গত মঙ্গলবার কুতুবছড়ির যে ব্রিজটা ভেঙে যাওয়ার পরে মূলত গত বুধবার থেকে কাজ শুরু হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে সেতুর উত্তর এবং দক্ষিণ প্রান্তে দুইটি অংশে কিছু পাটাতন খুলে ফেলা হয়েছে এবং বাদ বাকি যে সমস্ত পাটাতনের যে অংশগুলো সেগুলো খুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে এই সড়কটি যেহেতু ভেঙে পড়ায় রাঙামাটির সাথে খাগড়াছড়ির সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, পাশাপাশি রাঙামাটির সাথে নানিয়াছড়ি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে যে মূলত দুই পারের মানুষ কিন্তু এই পারে গাড়ি রেখে ওই পারে গিয়ে তারা মূলত যাতায়াত করছে। আসলে একটা দুর্ভোগে পোহাচ্ছে মানুষ। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে রাঙামাটি এবং খাগড়াছড়ির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, কারণ এখানকার যে
যে পণ্যবাহী জিনিসপত্র নেওয়ার যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। এই সড়ক ছাড়া বিকল্প কোনো সড়ক নয়। তো উদ্ধার কাজটা যদি আমি বলি, এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে সেতুটি উদ্ধার করার একটা প্রথম কাজ, আর একটা হচ্ছে এখানে যে গত মঙ্গলবারে যে ট্রাকটি ডুবে গিয়েছিল সেটা একটা উদ্ধার কাজ। অর্থাৎ ট্রাকটি কিন্তু এখনো সেতুর উপরে কিন্তু রয়ে গেছে পানির নিচে, যার কারণে এটাও কিন্তু উদ্ধার কাজটা ব্যাহত হচ্ছে। আর গাড়ির যে ওজন সেটা প্রায় 25 টনের উপরে, যার কারণে এটি উদ্ধারের জন্য আসলে যে ক্রেন দরকার সেটা কিন্তু এখনো আনা হয়নি। অর্থাৎ আরেকটা বিষয়, উদ্ধারের যে বিষয় রয়েছে, দুইবারের কিন্তু উদ্ধার যন্ত্রপাতি আনতে হচ্ছে। একটা হচ্ছে খাগড়াছড়ি থেকে আনতে হচ্ছে একটা বিষয়, আরেকটা হচ্ছে রাঙামাটির দিকে, কারণ এই দুই প্রান্ত দিক থেকে উদ্ধারকারী সরঞ্জাম আনতে হচ্ছে, যার কারণে এই কাজের অগ্রগতি আসলে দৃঢ় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে যদি দেখাতে চাই যে সেতুর পূর্ব প্রান্তে একটি বড় একটা আনারসের বোধ আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে দুর্ভোগের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন পণ্যদ্রব্যের যে আগের যে দাম সেটা কিন্তু আসলে এখন বলা যায় এখন বেড়ে যাচ্ছে এই সমস্ত এলাকায়। তো সড়ক জনপথে বিভাগে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি গতকালকে কথা বলছিলাম, তারা চেষ্টা করছেন যে 14 দিনের মধ্যে এটি সম্পূর্ণভাবে অপসারণ করে নতুন যান চলাচল কিভাবে স্বাভাবিক করে তারা সেটা চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা বলছে এবং বর্তমান চিত্র বলছে এটা হচ্ছে আসলে সময় লাগতে পারে, প্রায় 1 মাসের মতো সময় লাগতে পারে। ধন্যবাদ। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও সংযুক্ত হব। প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকাও ধীর গতি ডিজিটাল বাংলাদেশের পথে বড় বাধা। এছাড়া সেলফোনের ইন্টারনেট ব্যয়বহুল হওয়ায় অনেকেই তা ব্যবহার করতে পারেন না। এমন বাস্তবতা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত সেবা দিয়েও ইন্টারনেট ব্যয় কমানো সম্ভব। এজন্য দরকার অতি মুনাফার মনোভাব থেকে সরে আসা। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির তথ্য মতে দেশের 18 কোটি মানুষের 10 কোটি এখন ইন্টারনেট ব্যবহার করেন। আইএসপি ও পিএসটিএন ভিত্তিক গ্রাহক 80 লাখেরও বেশি। এছাড়া মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9 কোটি। এর বাইরে ওয়াইমেক্স ব্যবহার করেন কিছু গ্রাহক। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী এখন গ্রামের বাড়িতে। সেখান থেকে অনেকে অনলাইনে ক্লাস করছে, আবার ফ্রিল্যান্সার সহ অনেককেই ঘরে বসে কাজ করতে হয়। করোনাকালে বাসা থেকে অফিস কার্যক্রম চলছে ব্যাপকভাবে, কিন্তু গ্রামে ব্রডব্যান্ড না থাকা ও গতি কম হওয়ায় অনেককেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। আমাদের ডাসারে যদি ব্রডব্যান্ড কানেকশন আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবার জন্য সুবিধা হবে। ইন্টারনেট কিনে আমরা একটু সাশ্রয়ী হতে পারি, কিন্তু আসলে ওরকম হয় না, আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। ব্রডব্যান্ডের যে সংযোগগুলো আছে আমাদের মাঝে মাঝেই থাকছে না, এই আসছে এই চলে যাচ্ছে, এই অবস্থায় কাজ করা খুব দুরূহ হয়ে যাচ্ছে। জিবি ডাটার মূল্য বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 19। দেশে 1 জিবি মোবাইল ডাটার গড় মূল্য 60 টাকা, যেখানে ভারতের 8 টাকা। এমনকি দক্ষিণ এশিয়া ব্রডব্যান্ডের ক্ষেত্রেও বাংলাদেশে ইন্টারনেটের মূল্য বেশি। স্পিডটাকে এনশিওর করে ভলিউমটাকে আনলিমিটেড রাখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে ইউজেজের যে প্রাইসটা সেটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে আসছে। দেশের অনেক অঞ্চলে এখনো ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, আর ঢাকার বাইরে এর গতি অনেক কম। এছাড়া মোবাইল ইন্টারনেটের দামও অনেক বেশি। তাই কর্মসংস্থান তৈরি ও বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের আধুনিকায়নে ইন্টারনেটের দাম কমানোর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে হবে ইন্টারনেটের মূল্য যেটি আছে সেটিকে। মোবাইলের মাধ্যমে যে ইন্টারনেট কানেকশন, সেই সেটাকে ফিক্সড ব্রডব্যান্ড কানেকশনে নিয়ে যেতে হবে। সেটা একটা দেশের ডিজিটালাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির বৈদেশিক গতির সঙ্গে তাল মেলাতে দেশজুড়ে কম দামে দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিত করা তাগিদ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির সাজেক ভ্যালিতে অপরিকল্পিত স্থাপনার কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। যেখানে সেখানে গড়ে উঠেছে হোটেল, কটেজ, রিসোর্ট ও দোকানপাট। এতে পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে সাজেকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রাঙামাটির সাজেকে রুইলুই পাড়ায় পর্যটন কেন্দ্র গড়ে ওঠে প্রায় 7 বছর আগে। শুরুতে হাতে গোনা কয়েকটি রিসোর্ট থাকলেও বর্তমানে সেখানে হোটেল, রিসোর্ট ও কটেজের সংখ্যা প্রায় 150। এর সঙ্গে রয়েছে ছোট বড় অনেক দোকান। স্থানীয়দের সঙ্গে ব্যবসায়িক সমঝোতার মাধ্যমে এসব অপরিকল্পিত স্থাপনা গড়ে তুলেছেন ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা। এতে নষ্ট হচ্ছে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য।
পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে নতুন নতুন হোটেল ও কটেজ গড়ে তুলেছেন ব্যবসায়ীরা, যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা। এরই মধ্যে ঘিঞ্জি এলাকায় পরিণত হয়েছে রুইলুই ও কংলাক পাড়া। সরাসরি রিসোর্ট থেকে ময়লা ফেলা হচ্ছে, এজন্য খুবই একটা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। সাজেক না, ঢাকা শহর, চারিদিকে এত ময়লা আবর্জনা, বিস্তৃত প্রকৃতির সাজেকের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে। এখনই পরিকল্পিত পর্যটন গড়ে তোলা না হলে বিপর্যয়ের আশঙ্কা পরিবেশবাদীদের। সেটি পরিকল্পিতভাবে গড়ে ওঠার কোনো চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষ থেকে নেওয়া না হয়, তাহলে ধরেন আগামী 5-10 বছর পরে সেখানে এক ধরনের পরিবেশগত বিপর্যয় হবে, যেটি আসলে দূষণ, বড় ধরনের দূষণ তৈরি করবে। সম্প্রতি সাজেকে বেড়াতে গিয়ে অপরিকল্পিত স্থাপনার কারণে পরিবেশ নষ্ট হয় ক্ষোভ জানিয়েছেন তথ্যমন্ত্রীও। এখানে অপরিকল্পিতভাবে যেভাবে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে এবং যেভাবে পরিবেশ বিনষ্ট হচ্ছে, এটি সঠিক নয়। এটিকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করছি। এদিকে সাজেকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক। দিন দিনেই এখানে পর্যটকের আগমন বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা কিভাবে পরিকল্পিতভাবে আরো সুন্দরভাবে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায় সেই হিসেবে আমরা কাজ করছি। সাজেকে প্রকৃতি বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এখনই নীতিমালা প্রণয়ন ও পরিকল্পিত স্থাপনা নির্মাণের দাবি পর্যটক ও পরিবেশবাদীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় মৃতের সংখ্যা 20 লাখ ছাড়ালো, আক্রান্ত 9,34,00,000-এর বেশি। একদিনে 15,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে বিশ্ব। নতুন করে শনাক্ত হয়েছে 7 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 2 লাখ। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,38,00,000-এর বেশি। নতুন 3,000-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি 4 লাখের কাছাকাছি। নতুন এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতি 6 মিনিটে একজন করে করোনায় প্রাণ হারাচ্ছে। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। যুক্তরাজ্যে 1,248, জার্মানিতে 1,088, ব্রাজিলে 1,151 জনের প্রাণহানি হয়েছে। আফ্রিকায় 30 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। 8 মাস পর চীনে প্রথম মৃত্যুর তথ্য মিলেছে। সংক্রমণ রোধে গাওচেং জেলার 20 গ্রামের 20,000 বাসিন্দাকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে সরকার। সংক্রমণ রুখতে শনিবার থেকে ফ্রান্সে চালু হচ্ছে 15 দিনের রাত্রিকালীন কারফিউ। ব্রাজিলে নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর দেশটি সহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বড় ধাক্কা। করোনা আক্রান্ত হয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার। স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের শরীরে করোনা ধরা পড়েছে। তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। ঢাকায় নামার পর প্রথম টেস্টে নেগেটিভ হয়েছিলেন ওয়ালশ, তবে দ্বিতীয় টেস্টে ধরা পড়েছে করোনা। উইন্ডিজ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে টুইট বার্তাতে। পরপর 2 টেস্ট নেগেটিভ না আসা পর্যন্ত হোটেলবন্দি থাকতে হবে স্পিনারকে। ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না তার। এতে স্পিন অ্যাটাকে আরও শক্তি হারালো জেসন মোহাম্মদের দল। গেল 11 দিনে 4 বার করোনা পরীক্ষা করতে হয়েছে ক্যারিবিয়ানদের। 18 জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। 20 জানুয়ারি প্রথম ওয়ানডে মিরপুরে। মাশরাফি পরবর্তী ক্রিকেটে কেমন হবে বাংলাদেশ দল? নিউ নর্মাল ক্রিকেটে তামিমের কাঁধে অধিনায়কের দায়িত্ব। পছন্দের ফরম্যাটে ধারাবাহিকতার চ্যালেঞ্জ শুরু উইন্ডিজ সিরিজ দিয়ে। সেরা দল গঠনে নির্বাচকদের দায়িত্ব আরও বেশি। আজ ঘোষণা হবে ওয়ানডে দল। মুস্তাফিজ, রুবেল, তাসকিনের সাথে থাকছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। স্পিন অ্যাটাকে সাকিবের সঙ্গী হবার অপেক্ষায় মেহেদী মিরাজ ও শেখ মেহেদী। বাংলাদেশে খুলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। মধুর অপেক্ষা শুরু করে দিয়েছেন ভক্ত সমর্থকেরা। তবে সবার কাছে উইন্ডিজ সিরিজ রোমাঞ্চ নিয়ে আসেনি। নির্বাচক ম্যানেজমেন্টকে বেগ পেতে হয়েছে। দীর্ঘদিন পর গঠন করতে হয়েছে দল। ওপেনিংয়ে তামিমের সাথে লিটন, সাকিব ফিরছেন 3-এ, 4-এ মুশফিক, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ মিঠুন, লেট মিডল অর্ডারে সৌম্য, সৈকত, আফিফ। জায়গা হচ্ছে না 2 ওপেনার নাজমুল শান্ত ও মোহাম্মদ নাইমের। তবে টিকে যাবেন রাব্বি। সবচেয়ে বেশি হিসাব নিকাশ করতে হয়েছে স্পিন অ্যাটাকে, কারণ ঘরের মাঠে স্পিনই যে বাংলাদেশের বড় শক্তি। সাকিবের সাথে ওয়ানডে দলে কে থাকছেন? সবশেষ জিম্বাবুয়ে সিরিজে মিরাজ ঠিকঠাক পারফর্ম করতে পারেননি। অভিজ্ঞ তাইজুল 7 উইকেট নিয়ে রেসে এগিয়ে, তবে অ্যাকশন পরিবর্তন করে ঘরোয়াতে হতাশ করেছেন। আত্মবিশ্বাসী ব্যাটিং বোলিংয়ে জায়গা করে নিচ্ছেন শেখ মেহেদী। তাই তো সাকিবের সাথে
দুই মেহেদিতে আস্থা। নেই মাশরাফি, নেই শফিউল, উইকেট থেকে পেসাররাও সাহায্য পেতে পারেন। সবকিছু বিবেচনায় দলে থাকবে পেসারদের আধিক্য, থাকবে নতুনত্ব। ইনজুরি থেকে পুরো ফিট সাইফুদ্দিন, দলে একমাত্র পেস অলরাউন্ডার। প্রথমবার ডাক পাচ্ছেন শরীফুল, দলে ফিরছেন তাসকিন। তবে হাতের অবস্থা ভালো না হলে কপাল পুড়তে পারে। অভিজ্ঞ মুস্তাফিজ রুবেলের সাথে পঞ্চম পেসার হিসেবে থাকছেন এক টি-20 খেলা হাসান মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দখলে বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল, সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। করোনা টিকা প্রয়োগের প্রস্তুতিতে সরকার, এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৪২,০০০ কর্মীকে। টিকে হালদারের দুর্নীতিতে জড়িত ৬২ জনকে চিহ্নিত করেছে দুদক, ১,০৫৭ কোটি টাকা আটক। সাজেক ভ্যালিতে অপরিকল্পিত হোটেল রিসোর্ট, নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে।